হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রোমন সায়েন্স একাডেমি। দেখো তোমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছ যে সমস্ত ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে কানেক্ট হওনি তারা ইতিমধ্যেই কানেক্ট হয়ে যাও, কেন বুঝতেই পারছো এবার হিউজ ক্লাস তোমাদের মধ্যে আমরা প্রোভাইড করব। তো তোমরাও একদম কেয়ারফুল ভাবে থাকো, প্রত্যেকটা ভিডিও তোমরা ধীরে 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 একটু দেখতে থাকো, কেমন? তো দেখো আজকে আমরা বেশি কিছু কথা না বলে একদম ডাইরেক্ট ঢুকবো পড়াতে। আজকে তোমাদের জন্য যে টপিকটা রেডি করেছি সেটা হচ্ছে ক্লাস 12, দ্যাট মিন্স সেমিস্টার 3। সেমিস্টার 3 আমরা কুলম্বস ল, দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা কুলম্বস ল, কুলম্বের সূত্র নিয়ে একটু আলোচনা করব এবং কুলম্বের সূত্রের যত রকমের নিউমেরিক্যাল থাকে সবকটাই আমরা কিন্তু কভার করব। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 3 অথবা সেমিস্টার 4 এরও রুটিন প্রোভাইড করে দিয়েছেন। তো পরীক্ষা খুবই আসন্ন, তো তোমরা সঠিক ওয়েতে যদি না যাও তাহলে কিন্তু ভালো স্কোর আসবে না। ভালো স্কোর তুলতে হলে তোমাকে কিন্তু সঠিক ওয়েতে যেতে হবে, দ্যাট মিন্স নিউমেরিক্যাল বেসি সলভ করতে হবে। আর যে জিনিসটা আমরাই করাবো, নিউমেরিক্যাল সলভ তুমি যদি না করো তাহলে কিন্তু বেশি কনসেপচুয়াল কোশ্চেন বা বেশি থিওরি বেসড কোশ্চেন কিন্তু খুব একটা আসবে না। কেন? তোমরা জানো 35টা কোশ্চেন তোমাদের হবে এমসিকিউ, 35টার মধ্যে হয়তো তুমি দুটো পেলে অ্যাসারশন রিজন, এরপরে হচ্ছে তুমি রো কলাম ম্যাচিং পেলে হয়তো একটা কি দুটো, বাকিটা কিন্তু পুরোটাই নিউমেরিক্যাল বেসড। এবং ইলেকট্রিক ফিল্ড এমন একটা চ্যাপ্টার, এটা শুধু বোর্ড এক্সামের জন্য নয় গো, এটা তোমার নিট জেইর জন্য কোন কোশ্চেন আসবেই আসবে, নো ডাউটস। মানে একদম তোমাকে ডাউটস করার দরকার নেই যে এই টপিকগুলো থেকে কোশ্চেন যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য। তাই বলছি তোমরা মিস করবে না। ওকে, এই লেকচারগুলো অতি অবশ্যই তোমরা পজিটিভলি অ্যাটেম্প্ট করবে এবং সমস্ত খাতাতে নোট ডাউন করবে। ওকে, তো দেখবে তোমরা কতটা বেনিফিট হও। আমরা কথা দিচ্ছি একদম ইজি ওয়েতেই কিন্তু তোমাদেরকে নিয়ে যাব, একদম ইজি ওয়েতে। ওকে, তো চলো আজকে আমরা একদম ডাইরেক্ট ক্লাস শুরু করছি। কুলম্বস ল, দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার, মানে তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার আছে। আমি ফার্স্ট তড়িৎ আধান করিয়ে দিয়েছি, ইলেকট্রিক চার্জের উপরে যত রকমের প্রবলেম ছিল আমরা করিয়ে দিয়েছি আগের ক্লাসে। যারা যারা আগের ক্লাস দেখোনি অবশ্যই তোমরা আগের লেকচারটা দেখো, দেখলে সেখানে তোমরা বুঝতে পারবে। চার্জের সম্বন্ধে সমস্ত ডিটেইলস আলোচনা করছি উইথ নিউমেরিক্যাল, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, আর একটা কথা, যারা যারা হয়তো ভিডিও খুঁজে পাবে না তাদের জন্য বলি, চ্যানেলে যাও, চ্যানেলের ভেতরে ঢুকে প্লেলিস্ট সার্চ করবে, ক্লাস 11 এর ফিজিক্স বা ক্লাস 12 এর ফিজিক্স, 11 এর কেমিস্ট্রি, 12 এর কেমিস্ট্রি, 11 এর বায়োলজি, 12 এর বায়োলজি বা 9, 10 এর সমস্ত কিন্তু প্লেলিস্টে একটা একটা করে সাজানো আছে, তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর যদি আমাদের সঙ্গে কন্টাক্ট করতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সমস্ত লিংক ডেসক্রিপশনে, একটা এই যে ভিডিওগুলো আমরা প্রোভাইড করি তার ডেসক্রিপশনে কিন্তু সমস্ত লিংক দেওয়া আছে। কোনো না কোনো উপায়ে 3টা মেথড আছে আমাদের সঙ্গে, ফেসবুক রয়েছে, টেলিগ্রাম রয়েছে আর ইনস্টাগ্রাম রয়েছে। যে কোনো ওয়েতে আমাদের সঙ্গে কন্টাক্ট করো যদি কোনো প্রবলেম হয়, কেবল। আর প্লাস কমেন্ট সেকশন তো রয়েছে ইউটিউবে, ওকে, কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো আজকে আমরা কুলম্বস ল নিয়ে আলোচনা করব। এটা হয়তো হালকা তোমাদের ক্লাস 10 এ একটু বেসিক নলেজটা রয়েছে, কিন্তু আমি একদম গ্রাউন্ড লেভেল থেকেই যাব, চাপ নিও না, একদম গ্রাউন্ড লেভেল থেকে পড়াবো। তো আমরা ফার্স্ট একটু যদি বলি ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে কুলম্বস ল এর আন্ডারে যদি আমরা বলি, যে আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে দুটো চার্জ বা দুটো আধান পরস্পর তারা কি করে, একে অপরকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে। আমরা জানলাম আগের ক্লাসে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করবে, বাট বিপরীত ধর্মী আধান কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, এইটা জেনেছি। কিন্তু কত বলে আকর্ষণ করবে এটা কিন্তু আমরা মেজার করতে পারিনি ইলেকট্রিক চার্জ চার্জ চ্যাপ্টারে। ওকে, বা এই যে ফোর্সটা কারোর উপর নির্ভরশীল হবে কিনা এগুলো কিন্তু আমরা ডিটেক্ট করতে পারিনি আগের চ্যাপ্টারে। ওই জন্য কুলম্ব নামে একজন সায়েন্টিস্ট, তিনি প্রথম কি করলেন, যে দুটো আধানের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দ্যাট মিন্স তড়িৎ বল, বলের মান এবং তার ফর্মুলা এবং তার ডিপেন্ডেন্স
সব কিছু আলোচনা করেছেন। ওকে, তো ওই জন্য বলছি কুলম্বস লটা এতটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে কোনো এক্সামে এমন হয়নি যে কুলম্বস ল থেকে কোশ্চেন আসেনি বা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কোশ্চেন আসেনি। তো আজকে টপিকে তোমরা দেখতে পাবে কুলম্বস ল পড়াবো। কুলম্বস ল থেকে যত রকমের নিউমেরিক্যাল রয়েছে এবং তড়িৎ আকর্ষণ অথবা বিকর্ষণ বলের উপরে যত রকমের নিউমেরিক্যাল, শুধু বোর্ড নয়, নিট জেইর সমস্ত ম্যাথ এখানে কিন্তু আমরা করাবো। ঠিক আছে, ওই জন্য বি কেয়ারফুল। ক্লিয়ার? চলো, তো এবারে বুঝতেই পারছো আমাদের দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, যে শুধুমাত্র যে বোর্ডের ক্লাস করবে বা বোর্ডের স্টুডেন্টরা ক্লাস করবে তা নয়। ঠিক আছে, নিট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, যে মেন অ্যাডভান্স যারা রয়েছে তারা কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। ক্লিয়ার? চলো, তো ফার্স্ট যেটা আমরা পড়বো আজকে, যেটা হচ্ছে কুলম্বের সূত্র বা কুলম্বস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক। হ্যাঁ, তাহলে কুলম্বের সূত্র জিনিসটা কি বা সূত্রের বিবৃতি কি? না, প্রথমে দেখো এই যে বিবৃতি বা স্টেটমেন্ট, এগুলো দেখো আমরা লিখে আর সময় নষ্ট করব না, ওই জন্য আগে থেকে তোমাদের এখানে আমরা কপি করে রেখেছি। তো এইগুলো একটু ধৈর্য ধরে তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, যেমন বলা হচ্ছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে না ওই দুটো বস্তুর আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। দ্যাট মিন্স কি বলা আছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানের পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা লিখবো, চাপ নেওয়ার দরকার নেই, লিখবো। তাহলে এবার কি বলছে, এই বল আধানদ্বয়ের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে। আধানদ্বয়ের সংযোজক রেখা বরাবর মানে একটা স্ট্রেট লাইন বরাবর কিন্তু ফোর্সের ডাইরেকশন হবে এবং এর মান আধানগুলির যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর ডিপেন্ড করে। তাহলে সব মাধ্যমে কিন্তু তাহলে বুঝতে পারলাম সমান হবে না, তাহলে এটা মাধ্যম ডিপেন্ডেন্ট, হ্যাঁ কি না, মিডিয়াম ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? চলো, তাহলে আমরা ধীরে ধীরে আসছি। এখানে আমরা কনসিডার করছি, দেখো বিবৃতিটা ভালো করে পড়বে, কারণ স্টেটমেন্ট না পড়লে বা থিওরি যদি তুমি বেসটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পারবে না। ধরি দুটি বিন্দু আধান Q1 এবং Q2 পরস্পর থেকে r দূরত্বে, হ্যাঁ এখানে মিস্টেক আছে একটু, r দূরত্বে অবস্থিত। এদের মধ্যে ক্রিয়ারত বলের মান হলো কুলম্বের সূত্র অনুযায়ী। তাহলে আমরা কনসিডার করছি, দেখো এইখানে একটা বিন্দু আধান আছে, বিন্দু আধান বলতে আসছে আমি, এইখানে একটা অ্যানাদার আধান আছে, চার্জ আছে, তাহলে এটাকে আমরা Q2 দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বটা বলে দিচ্ছি কত না r, তার মাঝে দূরত্বটাকে বলছি কত r, ক্যাপিটাল সরি স্মল r। তাহলে বিন্দু আধান বলতে যে এমন একটা পয়েন্ট চার্জকে তুমি চুজ করবে, যদিও সে পয়েন্ট না হয়, যদি একটা বিস্তীর্ণ বস্তুর ক্ষেত্রে হয়, তবে তাদের মধ্যে দূরত্বটা এমন হবে যাতে তোমাকে বিন্দু দেখাবে। যেমন সূর্যকে আমরা আমাদের পৃথিবী থেকে কি দেখি, এইটুকু একটা দেখি না যেন একটা পয়েন্টের সমান, বা চাঁদকে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে কি দেখি, একটা এইটুকু সমান। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে কোনো বড় বস্তু আইতে বড় বস্তু হতে পারে, কিন্তু দুটো বস্তুর মধ্যে দূরত্বটাকে এমন করে দিবে যাতে একদম পয়েন্ট আকারে তোমাকে দেখায়। ক্লিয়ার? তো যাই হোক, সেই রকম দুটো আধান বা একদম বিন্দু আধান এরকম করতে পারো তোমরা, মানে এটাকে আমরা কিউ আধান বলছি, একদম পয়েন্ট। ঠিক আছে, দুটো বিন্দুর মধ্যে আধান যথাক্রমে Q1 Q2, তাদের মধ্যে সেপারেটিং ডিসটেন্স, মানে তোমরা দুটো ফিগারের মধ্যে যে কোনো একটা আঁকতে পারো অথবা দুটোই তোমরা আঁকতে পারো। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল বল, এদের মধ্যে যে ক্রিয়াশীল বল, এই যে বলটা আকর্ষণ বিকর্ষণ যা হবে সেটা পরে আসছে, আকর্ষণ হবে কিনা বিকর্ষণ হবে পরে আসবে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে Q1 Q2 আধান, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r এবং তাদের মধ্যে পারস্পরিক স্থির তড়িৎ বল ক্যাপিটাল F। তাহলে এক নম্বরে আমরা আসি যে কি বলা হয়েছে, এই যে বলটা ফোর্সটা কি হবে না একদম, দেখো সূত্র অনুযায়ী কি বলেছিলাম, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। দ্যাট মিন্স আমরা বলতে পারি Q1 Q2 এবং আরেকটা বলছি 2 নম্বরে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে না তাদের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আছে না, তার মানে
1/r², এইটা ফর্মুলা আমরা জানলাম। ক্লিয়ার? তাহলে এই দুটোকে মার্জ করে একসঙ্গে লিখলে কি হবে না a প্রপোর্শনাল টু q1 q2 বাই কত হবে r², তাই না? q1 q2 বাই r², q1 q2 বাই r²। ক্লিয়ার? তো এবার আমরা এইখানে যখন প্রপোর্শনাল থেকে আমরা যখন সমান চিহ্ন আনবো বা ইকুয়াল আনবো তখন কি করব আমরা একটা কনস্ট্যান্ট অ্যাড করি না k, দ্যাট মিন্স k ইনটু q1 q2 বাই r²। এই k টাকে আমরা বলবো কুলম্ব কনস্ট্যান্ট, এই k টাকে আমরা বলছি কুলম্ব কনস্ট্যান্ট। কুলম্ব কনস্ট্যান্ট, ওকে, এইটাকে আমরা বলবো কুলম্ব কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে এই ফোর্সটা হলো কি না এইটা হচ্ছে তোমার আমাদের রয়েছে ফোর্সের জেনারেল ফর্মুলা। ঠিক আছে? তাহলে কি বলছে দুটো বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যখন ইকুয়াল আনলাম তাহলে একটা কনস্ট্যান্ট চলে এলো, তাহলে কনস্ট্যান্টটাকে আমরা বলবো কি কুলম্ব কনস্ট্যান্ট। ক্লিয়ার? নেক্সট, তো এই ফোর্স নিয়ে আরো অনেক আলোচনা আছে, অনেক আলোচনা করব। ক্লিয়ার? তো ফোর্সটা F আমরা ফর্মুলা জানলাম যে কি আমি আরেকবার লিখছি k ইনটু q1 q2 বাই r²। k টাকে কুলম্ব কনস্ট্যান্ট বললাম। এবার এই k এর ভ্যালু কত হবে? তাহলে যদি আমরা আচ্ছা প্রথমে সিজিএস করছি, আমি সিজিএস ইউনিটে যদি যাই তাহলে k এর মানটা কত হবে? সিজিএস ইউনিটে এককে k ইকুয়াল টু হয় কত 1, k কনস্ট্যান্টটাকে আমরা 1 কনসিডার করে নিই। ক্লিয়ার? দ্যাট মিন্স আমরা বলতে পারি F ইজ ইকুয়াল টু q1 q2 বাই r²। ক্লিয়ার? তাহলে সমস্ত ইউনিট এগুলো কি হবে? যে কটা ইউনিট আছে F এর ইউনিটও তাহলে কি হবে 9 হবে। কুলম্বের ইউনিট আমরা পড়ে এসেছি আগের চ্যাপ্টারে, তো সেটা হবে কত না ইলেকট্রো মানে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে হবে, এবং অথবা আমরা বলতে পারি কি স্ট্যাট কুলম্ব। আর আর একটা ডিসটেন্স মানে সেন্টিমিটার আমরা জানাবো থেকে স্কয়ার আছে সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? তাহলে সিজিএস পদ্ধতিতে তাহলে কুলম্বের সূত্রটাকে আমরা লিখতে পারি q1 q2 বাই r², k এর ভ্যালু 1। মাথায় রাখবে, একদম পুরো নোট ডাউন করবে, খাতাতে নোট ডাউন না করলে কিছুই হবে না। তাহলে এসআই একক, তাহলে এসআই এককের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি k এর মানটা কত না k ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট। কি বললাম? k ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট। একটা নতুন কোয়ান্টিটি তোমরা দেখতে পেলে যেটাকে বলছি এপসিলন নট, বা আমরা আসছি নামটা মাসছি পরে লিখছি। তাহলে চলে আসো কুলম্ব ফোর্সকে তাহলে কি করে রিপ্রেজেন্ট করব না F ইকুয়াল টু তাহলে আমরা পাবো না 1/4 পাই এপসিলন নট ইনটু q1 q2 বাই r²। ক্লিয়ার? তাহলে এসআই পদ্ধতিতে কুলম্ব ফোর্সের ফর্মুলা কেমন হলো বাবু না 1/4 পাই এপসিলন নট q1 q2 বাই r² হলো। এবার আমাদের হয় কি বলতো, যে আমাদের ঘরে একটা নতুন লোক এলে কি করি আমরা তার নিজের নাম জানার চেষ্টা করি, নিজের তার বাবার নাম জানার চেষ্টা করি, কোত্থেকে এসছে, হ্যাঁ বয়স কত, কি ব্যাপার, তার সমস্ত ডিটেইলস জানার চেষ্টা করি না? ঠিক একই রকম ফিজিক্সেও কোনো কোয়ান্টিটি যদি আসে তাকে কিন্তু আধার কার্ড দেখাতে হবে বাবু। এই যে বর্ডারে যেরকম আর্মিদের কোনো জঙ্গি যখন ঢুকে যায় তখন আর্মিরা জিজ্ঞাসা করে না পাসওয়ার্ড বলে, তোমরা দেখেছো অনেক মুভিতে। তো ঠিক একই রকমে ফিজিক্সে কোনো কোয়ান্টিটি যদি নতুন আসে তার ডিটেইলস আমাকে জানতে হয়। ঠিক আছে? তারপরেই তাকে কিন্তু অ্যালাউ করব, নাহলে তো আমাদের কনসেপ্ট থাকবে না। কেন? আমরা যদি তার সম্বন্ধে না জানি তাহলে তার ইউজ আমরা কি করে করব, তাই তো? ঠিক একই রকম আমরাও চাই এখানে কি যে এখানে দেখো এপসিলন নটটা আমাদের কাছে নতুন কোয়ান্টিটি এসেছে, তো এপসিলন নটটাকে কি হবে বা তার মান কত কি ব্যাপার আমরা দেখব। ক্লিয়ার? তো এপসিলন নট এবার এখানে লিখছি যেখানে বা হয় এপসিলন নট, এইটাকে আমরা কি বলছি ইলেকট্রিক পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, বা আমরা যদি বলি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা,
শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা মানে শূন্য বা বায়ু মাধ্যম বলতে পারো তোমরা। তাহলে তড়িৎ ভেদ্যতা দেখো নাম পেয়ে গেছি, প্রথমে তার নামটা পেয়ে গেলাম, কি বললাম? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, মাথায় রাখবে কিন্তু। এরপরে এর ইউনিট জানতে হবে আমাকে। তো চলো ইউনিট জানবো কি করে, আগে এর ফর্মুলাটাকে আগে ডিরাইভ করি। তাহলে এপসিলন নট ইকুয়াল টু আমরা বলতে পারি, দেখো এপসিলন নটটাকে এদিকে নাও, এফটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে দেখো তার ইকুয়েশন হয়ে যাবে এপসিলন নট ইকুয়াল টু আমরা পাবো কত না q1 q2 বাই 4 পাই f ইনটু r স্কয়ার হবে নাকি না, এইটা হচ্ছে ফর্মুলা। তো q1 q2 বাই 4 পাই f ইনটু r স্কয়ার এক্স্যাক্টলি। তাহলে আমরা একক করব কত, তাহলে এপসিলন নট এর একক নাকি কি করব, এপসিলন নট এর এককে। আচ্ছা প্রথমে আচ্ছা এসআই একক ধরবো আমরা, এসআই একক। তাহলে প্রথমে কুলম, দেখো আধানের একক কি কুলম ইনটু কুলম মানে কুলম স্কয়ার হবে বাই 4 পাই তো কোনো একক হয় না, ফোর্স হচ্ছে কত না নিউটন ইনটু এটা কত হবে, এটা কত ডিসটেন্স মানে মিটার স্কয়ার পাবো, তাই তো। দ্যাট মিন্স আমরা বলতে পারি এটা কত না কুলম স্কয়ার নিউটন মাইনাস 1 মিটার মাইনাস 2। ওকে, বাট যদি সিজিএস এ করি তখন লিখবে স্ট্যাট কুলম বাই ইএসইউ, স্ট্যাট কুলম স্কয়ার 9 মাইনাস 1 সেন্টিমিটার মাইনাস 2 হলো। তাহলে এপসিলন নট এর একক হচ্ছে এইগুলো, ঠিক আছে। সিজিএস আর এসআই একক মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। এপসিলন নট এর একক, এই যে তোমাদের রো কলাম ম্যাচিং করতে দেয় না, তার মধ্যে বলে দিবে তড়িৎ ভেদ্যতার একক কোনটা, রো কলামে 4টা দিয়ে দিল, এদিকে 4টা, হ্যাঁ এ স্তম্ভ বি স্তম্ভ দিয়ে দিল, তাহলে তোমাকে কিন্তু খুঁজতে হবে। ওই জন্য মাথায় রাখবে একক মাত্রাটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে কার এপসিলন নট। এপসিলন নট এর একক মাত্রা খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি রো কলাম ম্যাচিং এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এসআইটাই দেবে, সিজিএস এ তো দেয় না, তো এসআইটাই দেয়। ওকে, তো চলো এবার আমাকে আরেকটা জিনিস জানতে হবে, যখন আমরা ম্যাথ করতে যাব বা নিউমেরিক্যাল করতে যাব তখন কিছু ডাটা আমাকে মাথায় রাখতে হবে, কি দিলে সুবিধা হয় একটু। মাত্রাটা আগে লিখে দিই, মাত্রাটা লেখার পর না হলে মানে যাবে। তাহলে মাত্রা কি বলছি কুলম, তো তাহলে কুলম মানে কত, কিউর মাত্রা কত i ইনটু টি, এটা কিন্তু বলে দিয়েছি ফার্স্ট লেকচারে। তাহলে i টি স্কয়ার হবে যেহেতু কুলম স্কয়ার আছে, বাই কত হবে না 4 পাই তো কোনো মাত্রা হয় না, ফোর্সের মাত্রা কত বাবু m l t মাইনাস 2, এটা তো বলের মাত্রা নাকি ইনটু, তাহলে r হচ্ছে লেন্থ, l স্কয়ার হবে নাকি না। দ্যাট মিন্স হবে কত m টাকে উপরে তোলো, m মাইনাস 1 টাকে আগে লিখবো, দেন l মাইনাস 3 হবে, l কিউব হবে উপরে উঠলে। আচ্ছা t স্কয়ার 4, তাহলে t টু দি পাওয়ার 4 হবে আর i স্কয়ার হবে, তাই না, i স্কয়ার t টু দি পাওয়ার 4। তাহলে এইটা হচ্ছে আমাদের কি মাত্রা কার এপসিলন নট এর মাত্রা, কার এপসিলন নট এর মাত্রা। থার্ড ব্র্যাকেট কিন্তু মাস্ট দেবে, কেন মাত্রাতে থার্ড ব্র্যাকেট খুব কম্পালসারি, তোমাকে দিতেই হবে। অর্থাৎ m মাইনাস 1 l কিউব মানে মাইনাস 3 উপরে উঠলে, আর হচ্ছে কত উপরে দেখো t স্কয়ার আছে, আর তোমার নিচে রয়েছে কত t টু দি পাওয়ার মাইনাস 2, উপরে উঠলে তাহলে কত মানে তো t টু দি পাওয়ার 4 i স্কয়ার। ক্লিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও রো কলাম ম্যাচ মানে তোমাকে যখন ম্যাচ করতে দেবে তখন কিন্তু দেয়। ক্লিয়ার, চলো নেক্সট যাব আমরা, যে এপসিলন নট এর মান কত হয়। দেখো আমরা বলেছিলাম যে একটা নতুন লোক আমাদের ঘরে এসেছে, তার ডিটেইলস জানবো বলেছিলাম আমরা। তাহলে এপসিলন নট এর মান জানতে চাইছি, ঠিক আছে। এপসিলন নট এর মান, তাহলে মানটা কত হবে না, এখানে মানটা হবে এপসিলন নট ইজ ইকুয়াল টু 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ওকে, এককটা হচ্ছে কি এসআই একক, মানে তোমার কুলম স্কয়ার নিউটন মাইনাস 1 মিটার মাইনাস 2, তাই তো।
তো বারবারে বলছি এই মানগুলো কিন্তু দেখো এখন তোমরা ক্যালকুলেটর পাবে না, ক্যালকুলেটর একদম তোমাদের স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো ক্যালকুলেটর ছাড়া কিন্তু ক্যালকুলেশন করতে হবে, ওই জন্য মানগুলো এইগুলো মাথায় রাখা খুব নেসেসারি, বারে বারে বলছি। হলো আমাকে নিউমেরিক্যাল করতে গেলে কিন্তু 1/4 পাই এপসিলন নট এর ডাইরেক্ট একটা মান মনে রাখতে হয়। কত না 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 কি হবে তখন দেখো এপসিলন নটটা কিন্তু নিচে আছে মানে ইউনিট গুলো উল্টা হবে, দ্যাট মিন্স নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2 হবে, তাই না? নিউটন মিটার স্কয়ার হবে আর কুলম্ব -2 হবে। তাহলে এই ডাটাটা খুব ইম্পর্টেন্ট, কেন প্রত্যেকটা নিউমেরিক্যাল করতে গেলে এই ডাটা এবং এই ডাটাটা দরকার, ঠিক আছে? আগে নোট ডাউন করো গেল। তাহলে আমরা এপসিলন নটের সম্বন্ধে সমস্ত কিছু জানলাম। তো নেক্সট এবার আমরা জানবো যে কুলম্বের ফোর্স কখন আকর্ষণধর্মী হবে, কখন বিকর্ষণধর্মী হবে, তাই তো? তাহলে চলো যে আমরা ধরে নিচ্ছি এ বা তার ফর্মুলা কি q1 q2 r² হয় নাকি না? এবার আমরা কনসিডার করছি q1 পজিটিভ তো q2 ও পজিটিভ হয়, অথবা যদি q1 ও মাইনাস q2 ও মাইনাস, দ্যাট মিন্স সমধর্মী আধান। তাহলে বলো তো বাবু এখানে যে আমরা যদি q1 q2 টাকে প্রোডাক্ট করি তাহলে প্লাসে প্লাসেও প্লাস হবে, আবার মাইনাসে মাইনাসেও প্লাস হবে, দ্যাট মিন্স এটা আমরা কি পাবো পজিটিভ যদি পাই তাহলে চোখটা বন্ধ করে বলতে পারি কি বিকর্ষণধর্মী হবে। কি হবে বিকর্ষণধর্মী। ওকে তাহলে কি হবে বিকর্ষণ। ওকে এরপরে যদি আমি উল্টো কেস করি মানে একটা চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ করব, দ্যাট মিন্স আমরা বলতে পারি এখানে যদি q1 পজিটিভ q2 হচ্ছে নেগেটিভ, অথবা q1 নেগেটিভ q2 পজিটিভ, তখন কি হবে? তখন ফোর্সের ফর্মুলা কি হবে না, তখন ফোর্সের ফর্মুলা হবে কি দেখো q1 q2 একই তো জিনিস, তার মানে প্লাস একটা মাইনাস, বা অথবা এটা মাইনাস এটা প্লাস, কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, অথবা মাইনাসে প্লাসে মাইনাস হবে, দ্যাট মিন্স দিস ইজ নেগেটিভ, ঠিক আছে? তাহলে যদি নেগেটিভ হয় তাহলে এটাকে আমরা কি বলবো আকর্ষণধর্মী হবে, নেগেটিভ হলে অ্যাট্রাকটিভ, যদি পজিটিভ পেয়ে যাও তাহলে সেটা হচ্ছে রিপালসিভ ফোর্স হবে, মানে বিকর্ষণ বল হবে, তাই তো? আকর্ষণধর্মী। হলো এরপরে আমরা আসবো যে কুলম্ব ফোর্স কার কার উপর ডিপেন্ড করবে বা আদৌ ডিপেন্ড করে কিনা এই জিনিসটা আসবো আমরা। চলো নেক্সট হলো কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। আচ্ছা এই যে সূত্রটা হলো তার কোনো লিমিটেশন আছে নাকি, বা কোনো ইন্ডিভিজুয়াল কোনো জিনিসের উপরে কি কাজ করছে বা কোথাও কোথাও কাজ করবে না, এটা কি আমরা বলতে পারি? অবশ্যই দেখো যে এরও কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন বলতে প্রথমেই আমরা বলে দিয়ে মানে একদম সূত্র বলার সময় বলে দিয়ে এসেছিলাম যে বিন্দু আধান হতে হবে, অথবা আধানের বিস্তৃতি আধানের মধ্যবর্তী দূরত্ব থেকে কম হতে হবে, হ্যাঁ থেকে কম হয়, মানে আধানের বিস্তৃতি আধান যতটা বড় হোক না কেন তার দূরত্ব যেন অনেক বেশি বড় হয়, যাতে আমরা বিন্দু আধান বলে মনে করি, আমরা কিন্তু বলে এসেছি এই পয়েন্টটা ক্লিয়ার। তাহলে বিন্দু আধান হতে হবে। নেক্সট আধানগুলির মধ্যে দূরত্ব অবশ্যই পারমাণবিক আকারের, মানে 10 টু দি পাওয়ার -15 মানে নিউক্লিয়াসের যে ডাইমেনশন তার চেয়ে বেশি হতে হবে। ওই জন্য নিউক্লিয়াসের ভেতরে কুলম্ব ফোর্স কাজ করে না, নিউক্লিয়াসের ভিতরে কি ফোর্স কাজ করে বাবা? নিউক্লিয় ফোর্স, তাই তো? নিউক্লিয় ফোর্স কাজ করে। তো ওই জন্য বলা হচ্ছে যে 10 টু দি পাওয়ার -15 সেন্টিমিটার মিটারের থেকে বেশি হতে হবে ডিসটেন্সটা, যদি হয় তবে কিন্তু কুলম্বস ল কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। এত কম ডিসটেন্সের মধ্যে কুলম্ব ফোর্স কিন্তু কাজ করে না। ওকে অর্থাৎ এর থেকে কম হয় তখন শক্তিশালী নিউক্লিয় বল স্থির তাড়িতি বলের উপর আধিপত্য বিস্তার করে, মানে তখন কুলম্ব ফোর্স এতটাই উইক হয়ে যায় যেটা কুলম্ব ফোর্স আর তার প্রায় অস্তিত্ব নেই বললেই চলে। তখন কিন্তু নিউক্লিয় ফোর্স কিন্তু তার উপরে ডমিনেট করে, ওই জন্য নিউক্লিয় ফোর্সের এক্সিস্টেন্স কিন্তু তখন আমরা পাই। ওই জন্য নিউক্লিয়াসের ভিতরে কোন ফোর্স কাজ করে বলি? কুলম্ব ফোর্স প্রায় কাজ করে না বললেই চলে, বা একদম নেগলেক্টেড। কোন ফোর্স কোন বল কাজ করে? নিউক্লিয় বল। ক্লিয়ার? চলো নেক্সট 3 নম্বর পয়েন্ট কি বলছি, যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল
সব মাধ্যমে সমান নয়। কেন আমরা দেখিয়ে এলাম যে মাধ্যমের শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা করে এসেছি, কিন্তু যদি অন্য মাধ্যম হয় তখন কি হবে আমরা আসছি। যে মাধ্যম যদি চেঞ্জ করে, মানে সাপোজ দুটো আধান আছে, তো এইখানে Q1 আধান, এটা হচ্ছে আমার Q2 আধান, তাহলে এর মাঝে যদি সাপোজ এইটা একটা পয়েন্ট চার্জ, এটা একটা পয়েন্ট চার্জ, ঠিক আছে, এর মাঝে বায়ু মাধ্যম আছে এখানে। এখন যদি আমি জল ঢেলে দিই বা এই দুটো আধানকে যদি জলের ভেতরে নিয়ে চলে যাই, তখন আমার এক্সপেরিমেন্টটা কি হবে? তখন কি তাদের ফোর্সের উপরে কোনো এফেক্ট পড়বে? না, আদৌ কোনো এফেক্ট পড়বে না, অবশ্যই এফেক্ট পড়বে। তার মানে এটা হচ্ছে মাধ্যম সাপেক্ষ, মানে মাধ্যমের উপর ডিপেন্ড করছে। আমরা আসছি অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে কি হবে আমরা আসছি, ক্লিয়ার? তাহলে বিভিন্ন মাধ্যম এর ভেতরে দুটো আধানের মাঝে মিডিয়ামে যদি চেঞ্জ করা হয় বা মাধ্যম যদি চেঞ্জ করা হয়, বায়ুর পরিবর্তে যদি জল দিয়ে দেওয়া হয় বা অন্য কোনো সাবস্টেন্স দিয়ে দেওয়া হয়, মানে তুমি যে কোনো একটা বই খাতা কাগজপত্র যা কিছু দিয়ে দাও না কেন, যদি অন্য কোনো মাধ্যম চলে আসে তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা কি হবে, মানের পরিবর্তন হবে, মানে ফোর্সটা একই থাকবে না শূন্য মাধ্যমে যেভাবে ছিল, ক্লিয়ার? তাহলে এটা মাধ্যমের উপর ডিপেন্ড। খুব ভাইটাল পয়েন্ট এটা, ঠিক আছে? ওই জন্য আমরা বলতে পারি কুলম্বের সূত্রকে আমরা সার্বজনীন সূত্র বলতে পারি না। কেন বাবু? এই মিডিয়ামের উপর ডিপেন্ড করে যাচ্ছে, ওই জন্য এ কখনো সার্বজনীন সূত্র হবে না, ইউনিভার্সাল ল কিন্তু কুলম্বস ল হবে না, ঠিক আছে? চলো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের তুলনা। দেখো তোমরা মহাকর্ষ বলটা ঠিক একটা ক্লাস আগেই তোমরা পড়ে এসেছো, ক্লাস 11 এ, তাই না? তো 11 এর মেকানিক্সের একদম শেষ চ্যাপ্টারে তোমরা পড়ে এসেছো, যদি আবার মহাকর্ষকে মেকানিক্সের আন্ডারে ফেলা হয় না। তো মহাকর্ষ বলের মধ্যে তুলনা আমরা যদি করি তাহলে দেখতে পাবো অনেকটা সিমিলারিটি রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ডিসিমিলারিটি রয়েছে। তাহলে সাদৃশ্য কি কি রয়েছে? তো দেখো এখানে সাদৃশ্য বলতে আমরা বলতে পারি যে দুটি বলই বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাত, মানে স্কয়ার ইনভার্স, দুটো লই কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমরা স্কয়ার ইনভার্স লও, দ্যাট মিন্স এও 1/r², এই ফোর্সটাও তাহলে 1/r² হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আবার গ্র্যাভিটেশন ফোর্সটাও কি হবে না 1/r²। সেখানে কথা ছিল gmm/r², তাই না? বাস, চলো এবার দুটি বলই সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স, অর্থাৎ ওই বল দুটি দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল নয়। তো কনজারভেটিভ ফোর্স এটা নিয়ে একটা আলাদা ভিডিও করা যাবে, এটা কিন্তু অনেক ইলাবোরেট করে পড়ানো হয়। অ্যাকচুয়াল তোমাদের এই ক্লাসে এত বেশি কিছু তো নেই, তো যাই হোক যদি ইন্টারেস্ট থাকে কমেন্ট করবে, তাহলে আলাদা করে একটা ভিডিও করা যাবে, ঠিক আছে? তো আমরা বর্তমানে এটা এমনি জানবো যে যদি ওয়ার্ক ডান পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ, পাথ ইন্ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল যদি না হয়, তাহলে আমরা বলতে পারবো দুটো বল কনজারভেটিভ। অবভিয়াসলি এখানে দেখতে পাবো যে দুটো ফোর্স কোন ডাইরেকশনে গেল, বা দুটো ফোর্সের মধ্যে বা দুটো ফোর্স দ্বারা যে কার্য হয় সেটা কিন্তু পাথের উপর ডিপেন্ড করে না, বা পথ নিরপেক্ষ হলো। তাহলে দুটি বলই শূন্য মাধ্যমেই কাজ করে, স্বাভাবিক কথা। গ্র্যাভিটেশন ফোর্সও তাহলে কি হবে না জিরো মিডিয়ামে কাজ করবে, আবার কুলম্ব ফোর্সটাও কি হবে জিরো মিডিয়ামে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, দুটি বলই কেন্দ্রীয় বল, যেটা বলছি সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ এই বল দুটি বস্তুদের কেন্দ্রবিন্দু দুটির সংযোজককারী সরলরেখা বরাবর কাজ করে, তাই তো? কেন আমরা বলছি এই যে ফোর্সের ডাইরেকশনটা আমরা কিন্তু দেখাচ্ছি, একটু ওয়েট করো, আমরা দেখাচ্ছি ফোর্সের ডাইরেকশনটা কেমন হবে, কোন দিকে হয়, কি ব্যাপার আমরা দেখাবো। হ্যাঁ, তাহলে দুটো বল কি হচ্ছে কেন্দ্র, মানে সংযোজক সরলরেখা বরাবর। সাপোজ এখানে একটা আধান, এখানে একটা আধান আছে, তো তাহলে বলটা কাজ করবে হয় একে দূরে সরিয়ে দেবে, অথবা এই বরাবর একে অ্যাট্রাক্ট করবে, কিন্তু এই সরলরেখা বরাবরই কিন্তু কাজ করবে। আসছে দেখা, ওকে? নেক্সট এইটাকে আমরা বলছি বৈসাদৃশ্য। এবার বৈসাদৃশ্য কি কি রয়েছে, মানে যেটা হচ্ছে ডিসিমিলারিটি। কি কি না, এই বল অনেক বেশি শক্তিশালী, তড়িৎ বল কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়, ওকে? কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল এতটাই দুর্বল, মানে আমরা সবথেকে উইক ফোর্স আমরা বলতে পারি মহাকর্ষ বলটাকে। আরো ধীরে ধীরে যখন সিলেবাস আমাদের আরো সামনের দিকে যাবে তখন তোমরা বুঝতে পারবে আরো অনেক রকমের এনার্জি আছে, অনেক রকমের ফোর্স আছে, আমরা কিন্তু সেখানে আলোচনা করব, ক্লিয়ার? তো চলো, আর এই বল খুবই ক্ষীণ, মানে খুব কম দুর্বল ফোর্স। আচ্ছা, এইটা আধানের প্রকৃতি অনুযায়ী ওই বল হবে, এটা ঠিক আছে, ওই বল হবে।
বল আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বল হয়, তাহলে আধান যদি দুটো বিপরীত ধর্মী হয় তবে আকর্ষণ হয়। একটু আগে দেখেছি আধান দুটি যদি সমধর্মী হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কি বিকর্ষণ ধর্মী হবে, তাই তো? বেশ, কিন্তু মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণ। কেন? পৃথিবী যদি বা কোনো মহাবিশ্বের যে কোনো মানে বস্তু যদি দুটো পরস্পরকে বিকর্ষণ করতো তাহলে কিন্তু আমরা স্টেবল থাকতে পারতাম না, আমরা কিন্তু বেরিয়ে চলে যেতাম, তাই তো? একে অপরের সঙ্গে আমরা কিন্তু বিকর্ষণ যদি কাজ করতাম একটু হলেও আমরা কিন্তু বেরিয়ে যেতাম বা পৃথিবী আমাদেরকে টেনে তার কেন্দ্রের দিকে আনতে পারতো না, ঠিক আছে? মানে টোটাল সিস্টেম কিন্তু আনব্যালেন্সড হয়ে যেত, তাই তো? চলো, তো ওই জন্য মহাকর্ষ বল সর্বদা কি হবে আকর্ষণ ধর্মী। ওকে, নেক্সট। তাহলে স্থির তড়িৎ বল কি হবে? ওই বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু মহাকর্ষ বল does not depend on medium, কোন মাধ্যমের উপর ডিপেন্ড করছে না। কোন বলটা? মহাকর্ষ বল, ঠিক আছে? তাহলে তড়িৎ বল কিন্তু মিডিয়াম ডিপেন্ডেন্ট, বারে বারে বলছি এটা কিন্তু মিডিয়াম ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, মানে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু ভিডিওটাকে একেবারেই স্কিপ করবে না, বাংলায় হয়তো কিছু লেখা আছে বলে, কেন আমরা কিন্তু ইংলিশে কনভার্ট করে দিয়ে যাচ্ছি, অর্থাৎ তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না আমরা আশা করছি, ঠিক আছে? যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম আমরা বলতে পারি কি না, দেখো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে আমরা বলতে পারি যে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা তো আমরা একটু আগে জেনে এসেছি এপসিলন নট, কিন্তু যদি শূন্য মাধ্যমের পরিবর্তে অ্যানাদার কোনো মিডিয়াম যদি আসে তখন আমরা তার তড়িৎ ভেদ্যতাটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, তখন তড়িৎ ভেদ্যতাটাকে আমরা লিখব কি এপসিলন দিয়ে। দেখো কে বা তোমার হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে কি লিখবো? পরাবৈদ্যুতিক ধ্রুবক বলছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, শূন্য বা এখানে তোমরা বায়ু মাধ্যমও দিতে পারো, ঠিক আছে? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, তাহলে এই দুটো রেশিওকে আমরা কিন্তু বলছি কে বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, উপরে থাকবে কে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, নিচে থাকবে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, তাদের অনুপাতকে বলবো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি না বাবু যে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কি হবে না কে ইনটু এপসিলন নট, এই কেটা কিন্তু কুলম্ব কনস্ট্যান্টের কে নয়, এই কেটা দেখো একটু আলাদা ভাবে লেখা আছে, ঠিক আছে? দ্যাট মিন্স এইটাকে আমরা বলবো এইটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, দ্যাট মিন্স পরাবৈদ্যুতিক ধ্রুবক কোন মাধ্যমের। ওকে, তাহলে এপসিলন ইকুয়াল টু আমরা কি বলতে পারি এপসিলন নট। তাহলে এপসিলন কিন্তু যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর এপসিলন নট কিন্তু কনস্ট্যান্ট, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এই ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, আবার মাধ্যম চেঞ্জ হতে থাকলে কে এর মান কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে? দ্যাট মিন্স আমরা বলতে পারি, ওই জন্য দেখো এখানে লেখা আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটি মাধ্যমে তড়িৎ ভেদ্যতার অনুপাত বলে এর কোনো একক থাকবে না, স্বাভাবিক কথা না? এর কোনো একক থাকবে কি? কেন এটাও তো দেখো তড়িৎ ভেদ্যতা, এটাও তো তড়িৎ ভেদ্যতা, দুটো সমজাতীয় রাশির যদি অনুপাত হয় আমরা জানি কোনো ইউনিট থাকে না। দ্যাট মিন্স ইউনিটও থাকবে না আবার মাত্রাও থাকবে না, কেন দুটো মাত্রাও সমান কেটে চলে যাবে। দ্যাট মিন্স কে সমান মানে কে ইকুয়াল টু একটা নাম্বার, শুধুমাত্র একটা সংখ্যা মাত্র, তাই তো? কে হলো একটা সংখ্যা মাত্র। ক্লিয়ার? চলো, তো এইখানে এবার আমরা আসবো যে কুলম্ব ফোর্স। তাহলে কুলম্ব ফোর্স যে কোনো মাধ্যমে, তাহলে কুলম্বের বল কত হবে না 1/4 পাই। এখন এপসিলন নট আর লিখবো না, কারণ যে কোনো মাধ্যমের ক্ষেত্রে লিখেছি ওই জন্য শুধু এপসিলন লিখবো, ইনটু তাহলে কত হবে q1 q2 বাই r স্কয়ার। দ্যাট মিন্স আমরা এখানে লিখবো 1/4 পাই এপসিলন নট ইনটু k। কেন? এপসিলন কে একটু আগে আমরা রিপ্রেজেন্ট করে এসেছি k ইনটু এপসিলন নট, শূন্য মাধ্যমের পর এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা এবং কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। বলতে কত মানে q1 q2 বাই r স্কয়ার। ক্লিয়ার? বেশ ভালো কথা। তাহলে এটা যে কোনো মাধ্যমে, এই যে ফোর্সটা কি হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে দুটো আহিত বস্তুর মধ্যে কি হবে
ক্রিয়াশীল আকর্ষণ বল বা তড়িৎ আকর্ষণ বল। ক্লিয়ার? নেক্সট, এবার আমি আরেকটা জিনিস এখানে বলে দিই যে কুলম্ব ফোর্স আমরা একটু আগে বললাম না, একটা কেন্দ্রীয় বল, কেন্দ্রিক বল বলা হচ্ছে। দ্যাট মিন্স এটা Q1, এটা হচ্ছে Q2। তাহলে আমরা বলতে পারি যে কুলম্ব ফোর্স এইটা A কে যদি সাপোজ অ্যাট্রাকটিভ করে এই বরাবর ফোর্স দ্বারা, তাহলে এই মানে Q1 আধানটা কি করছে, Q2 টাকে F ফোর্সে অ্যাট্রাক্ট করছে বা রিপেল যদি করে করবে, কোনো অসুবিধা নেই, এদিকে আমরা দিয়ে দেব। আর ঠিক একই রকম Q2 কি করবে, Q1 আধানকে উল্টো দিকে কিন্তু আকর্ষণ করবে। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারবো এখানে যে F মাথার উপরে ভেক্টর সাইন দেব, দিয়ে মাইনাস অফ লিখবো F প্রাইম। ঠিক আছে? দ্যাট মিন্স আমরা বলতে পারি F ভেক্টরের মডিউলাস ইজ ইকুয়াল টু F প্রাইম মডিউলাস সেম। দ্যাট মিন্স দুটো ভ্যালু সেম। তুমি একে বা Q1 Q2 টাকে যত আকর্ষণ বল দেবে, Q2 টাও Q1 কে ঠিক একই আকর্ষণ বল দেবে, কিন্তু বিপরীতমুখী। এবং এই যে ফোর্সের ডাইরেকশন হলো কোন বরাবর, দেখো এই সরলরেখা বরাবর কিনা, ওই জন্য বলতে পারি যে এই সরলরেখা বরাবরই কিন্তু ফোর্স কাজ করে। ওকে, চলো তাহলে দেখো এইটা একটু বলার আর কিছু নেই। আর কুলম্ব ফোর্সে যদি মাল্টিপল যে চার্জের জন্য যদি হয়, তাহলে এখানে শুধুমাত্র Q1 আর Q2 তো নিয়ে থাকে না, সাপোজ Q2 থাকবে, এটা হচ্ছে Q3 থাকবে, এখানে Q4 থাকবে, তাহলে কি হবে, কিচ্ছু না, এগুলো শুধু একটু কনসেপ্ট নিয়ে রাখো। Q1 এর উপরে Q2 ও কাজ করবে যদি রিপেল করে, সাপোজ আমরা A কে তাহলে বিকর্ষণ করবে, Q3 ও বিকর্ষণ করছে, Q4 ও, কিন্তু মাধ্যমে এগুলো আধানের নেচার বা প্রকৃতির উপর ডিপেন্ড করবে, আকর্ষণ করবে কি বিকর্ষণ করবে, যাই করুক না কেন। তাহলে Q2 এর উপরে একটা বল দেবে, Q3 এর উপরে বল দেবে, Q4 এর উপরে বল দেবে, ঠিক কি না? তার মানে Q1 এর উপরে একটা ফোর্স কাজ করবে না, তখন তিনটা ফোর্স কাজ করে গেছে, 2 এর জন্য, Q2 এর জন্য, Q3 এর জন্য, Q4 এর জন্য। ঠিক অল্টারনেটিভ ভাবে আমরা বলতে পারি Q2 এর ক্ষেত্রেও তাহলে 1 নম্বর তাকে একটা ফোর্স দিল, 3 নম্বর ফোর্স দিল, 4 নম্বরও তাকে একটা ফোর্স দিল। ঠিক আছে? তো কোন দিকে পরের কথা। আবার Q3 এর উপরেও কি হবে, 1 নম্বর দিচ্ছে, Q2 নম্বর দিচ্ছে, 4 নম্বর দিচ্ছে, আবার 4 নম্বরের উপরে কি হবে, 1 নম্বরও ফোর্স দিচ্ছে, 2 নম্বরও ফোর্স দিচ্ছে, 3 নম্বরও ফোর্স দিচ্ছে, তাই তো? তার মানে সবার উপরে সবাই ফোর্স কাজ করছে। অর্থাৎ টোটাল যদি আমি ফোর্স কাউন্ট করতে যাই, তাহলে এখানে অনেকগুলো ফোর্স হবে। এর উপরে 4টা, মানে 3টা ফোর্স, এর উপরে 3টা ফোর্স, এর উপরে 3টা ফোর্স, এর উপরে 3টা ফোর্স, বা আরো যদি থাকতো, তাহলে এরকম করে ফোর্স গুলো অ্যাড হয়ে হয়ে চলে যাবে। ঠিক আছে? যতগুলো টোটাল সিস্টেমের ফোর্স আছে, ততগুলো কিন্তু ফোর্স অ্যাড হয়ে চলে যাবে। আর কিচ্ছু নেই কনসেপ্টে, বা এগুলোকে নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। ক্লিয়ার? চলো, আর বললাম যে দুটো আধান পরস্পর সমান আকর্ষণ বল অথবা বিকর্ষণ বলে কাজ করবে, কিন্তু কি হবে, বিপরীতমুখী হবে। এই ভেক্টর সাইন মাথার উপরে দিয়েছি, নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে, নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে F and F prime vector both are oppositely directed. ক্লিয়ার? চলো, এরপরে দেখো থিওরি মোটামুটি আমাদের ক্লিয়ার ইলেকট্রিক ফোর্স সম্বন্ধে। আর আশা করছি থিওরি নিয়ে কোনো সমস্যা হবে না তোমাদের, যদিও হয় তাও কমেন্ট করবে। এরপরে একদম ডাইরেক্ট চলে যাবো নিউমেরিক্যাল। ঠিক আছে? তো নিউমেরিক্যালে আমরা যাব যে শুধু আমি একটা কথা বলে দিচ্ছি যে শুধু বোর্ডের জন্য তোমরা লক্ষ্য করে পড়াশোনা করবে তা নয়, তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামকেও তোমাকে বাকি চোখ করতে হবে। কেন, বুঝতেই পারছো এখন কম্পিটিটিভ লাইনটা তোমাদের জন্য অনেকটাই সুইটেবল, এবং এত কিছু সিস্টেম আপডেট হয়ে যাওয়ার জন্য কিন্তু সমস্ত কিছু তোমরা পাবে, ফ্যাসিলিটি পাও, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে? চলো, আমরা কিন্তু সেই রকম ভাবেই কিন্তু কোশ্চেন গুলো সিলেক্ট করা, হ্যাঁ, অর্থাৎ নিউমেরিক্যাল গুলোকে কেউ স্কিপ করে যাবে না। আচ্ছা, প্রথমে চলো 1 নম্বর আছে। 1 নম্বরে কি দিচ্ছে, নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 তাহলে যখন শূন্য মাধ্যম আছে, তাহলে চলো শূন্য মাধ্যমে তাহলে ফোর্সটা কত হবে না 9 দ্যাট মিন্স এটা সিজিএস পদ্ধতিতে দিচ্ছে, তোমরা বুঝে নিচ্ছ। ওকে, এবং কোন পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকলে কত হচ্ছে 4 টাইম। তার মানে যদি কোনো মিডিয়াম দুটো আধানের মধ্যে ইন্ট্রোডিউস করানো হয় বা ঢোকানো হয়, তাহলে তার বলটা কত হয়ে যাবে, 4 টাইম হয়ে যাবে। তাহলে ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হবে, একদম সিম্পল কোশ্চেন, তুমি এক্ষুনি নিজেরা পারবে। দেখো আমরা কি বলছি, দুটো আধান Q1 আর এটাকে বলছি কত Q2, দুটো আধান Q1 Q2, মধ্যবর্তী দূরত্ব কত হবে r, তাই না?
বেশ ভালো কথা। তাহলে Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব r, তাহলে F সমান আমরা কি জানি, যদি এদের মধ্যে বায়ু মাধ্যম থাকে, তাই তো পুরো একদম এসআই পদ্ধতিতে চলো আমরা দেখব যে 1/4 পাই এপসাইলন নট, তাই তো 1/4 পাই এপসাইলন নট আমরা যদি লিখি 1/4 পাই এপসাইলন নট ইনটু কত হবে Q1 Q2 বাই r স্কয়ার। আবার এটা F1 দিয়ে দিচ্ছি, আমি এসআই তে লিখছি। আবার F2 এর জন্য তাহলে কি হবে, অন্য কোনো মিডিয়াম চলে এসেছে কিন্তু এর মাঝে আর বায়ু মাধ্যম নেই, সেই একই দূরত্ব একই আধান সবকিছু সমান আছে, কিন্তু মাঝে কি হয়ে গেছে জানো বাবু, মাঝে এখানে বিভিন্ন একটা আধান আরে মাধ্যম পড়ে গেছে, যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে বলে দিচ্ছি কে, আলাদা কোনো মিডিয়াম চলে এসেছে, বুঝতে পারলে? তো চলো তখন আমরা কি করে ইন্ট্রোডিউস করব একে, 1/4 পাই কে এপসিলন নট, একটু আগে লিখে এসেছি, অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে এপসিলন হতো, এপসিলন কে আমরা লিখতে পারি কে এপসিলন নট, তাই তো? দ্যাট মিন্স আমরা এখানে Q1 Q2 বাই r স্কয়ার করব, ঠিক না? এবার দুটোকে রেশিও করে দাও, গল্প শেষ, ঠিক আছে? তাহলে F2 না F1 বাই F2 করব, তাহলে F1 বাই F2 করব, তাই তো? দিলে কত হবে, সব কটা কেটে যাবে, 1/4 বাই এপসিলন 1/4 বাই এপসিলন কেটে যাবে। আচ্ছা Q1 মানে Q2 বাই r স্কয়ার সব কেটে যাবে না, বসাবো নি ভ্যালু। আচ্ছা চলো বসে 1/4 বাই এপসিলন নট ইনটু Q1 Q2 বাই কত হবে গো r স্কয়ার, বাই কত হবে 1/4 পাই কে এপসিলন নট ইনটু Q1 Q2 বাই r স্কয়ার, তাই না বাবু? তাহলে দেখো সব কটা কেটে যাবে, শুধুমাত্র কে থাকছে, মানে আলটিমেটলি কে কি হবে, একদম উপরে যাবে, কেটা কিন্তু আলটিমেটলি একদম উপরে যাবে, তাই না? দ্যাট মিন্স সব কটা কেটে যাবে। তাহলে কে, ওইটাই তো আমাকে জানতে চাইছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হবে, তাহলে কে এর মান বসিয়ে দেবো, F1 F2 এর মান তো জানি আমরা, তাহলে F1 F2 এর মান কিন্তু আমরা জেনে গেছি, তাই তো? F1 F2 এর মান কত, এই তো দেওয়া আছে, তাহলে k ইকুয়াল টু আমরা বলবো 9/4 নাকি 9/4, দ্যাট মিন্স কত হবে গো 2.25, হ্যাঁ 2.25 হবে, তাই তো? 4 2 8, আবার 1 গেল 10 হলো, 4 মানে 2 হলো মানে 8, আবার একটা 20 25, দ্যাট মিন্স 5 হয়ে যাবে, তাই তো? তাহলে k এর ভ্যালুটা কত 2.25, বারবার বলছি এখানে একটা কথা বলে দিই, k এর ভ্যালুটা অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে 1 এর থেকে বেশি হবে, ঠিক আছে? কেবলমাত্র 1 কখন হবে, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে k এর মানটা কিন্তু গ্রেটার দ্যান 1 হয়, k ইকুয়াল টু 1 কখন হবে, যদি বায়ু মাধ্যম বা এয়ার মিডিয়াম থাকে অথবা ফ্রি স্পেস থাকে, তাই তো? যদি ফ্রি স্পেস বা শূন্য মাধ্যম বা এয়ার মিডিয়াম থাকে তখন কিন্তু k এর ভ্যালু 1 হবে। দেখো একদম পাতি কোশ্চেন, অ্যানসার কত হবে, দেখো 2.25, দ্যাট মিন্স সি, অপশন সি হবে, ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট প্রবলেম দেখব। দেখো 2 নম্বর প্রবলেম কি বলেছে আমাদের, বলছে ধনাত্মক তড়িদাহিত দুটি কণা হালকা অন্তরিত সুতোর সাহায্যে একই বিন্দু থেকে ঝোলানো আছে, প্রতিটি কণার ভর 5 গ্রাম এবং আধান, এখানে একটা মিস্টেক হয়েছে, কিউ ধরে নাও, ঠিক আছে? কিউ মানে আধান কিউ একক, ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা বলকে বা প্রত্যেকটা যে এই যে তোমার কণা ধরেছি তাদের প্রত্যেকটার আধান হচ্ছে স্মল কিউ ধরে নাও, কেমন? আচ্ছা, প্রতিটি সুতোর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার এবং সাম্যাবস্থানে প্রতিটি সুতো উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত আছে, নত থাকে। অভিকর্ষজ ত্বরণ জি হলে কিউ এর মান কত হবে? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কেমন? কেন, এটাতে তুমি যেই অথবা নিট যে কোনো জায়গায় এই অঙ্কটা পাবে, এই নিউমেরিক্যালটা ভালো করে সলভ করে রাখো, কেন তোমাদের বিশেষ করে ফিউচারে খুব হেল্প হবে, কেমন? চলো, বা যারা অলরেডি যারা নিটে বা যেই ক্লাস যারা করছো বা যারা দেখছো তোমরা, তোমাদের এই ম্যাথটা কিন্তু খুব বেনিফিট হবে, ঠিক আছে? তো চলো ফার্স্ট কি বলছি আমরা একটু দেখে নিই। এইটা ধরে নাও একটা কি, একটা সিলিং ধরে নাও। এই সিলিং থেকে এবার তুমি কি করবে, দুটো দড়ির সাহায্যে দুটো বস্তুকে ঝুলিয়ে দাও, ঠিক আছে? দুটো দড়ির বা সুতোর সাহায্যে দুটো ব্লককে ঝুলিয়ে দিলে,
প্রত্যেকটা আধান যথাক্রমে ধরে নাও এটা কিউ এটাও কিউ, কেন সমান আধান বলেছে। দেখো ধনাত্মক তড়িদাহিত দুটি কোণা হালকা অন্তরিত সূত্র সাহায্যে একটা বিন্দু থেকে ঝোলানো হলো, প্রত্যেকটি কোণার ভর একই আধান একই, তাই তো? তাহলে কিউ কিউ এবং ভরও সমান, তাই তো? বেশ ভালো। ভরটা কি বলেছে? 5 গ্রাম বলে দিচ্ছে, 5 গ্রাম ভর বলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে চলো ডিং 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 পেজেরকে জুড়ে দাও। তাহলে এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ধরো এটাকে ধরে নাও এ বিন্দু, এটাকে ধরে নাও বি বিন্দু, ঠিক আছে? বেশ, তাহলে এই কোণটা বলেছে কত? দেখো 45 ডিগ্রি উলম্বের সঙ্গে, সূত্রটি উলম্বের সঙ্গে কত কোণ করেছে? 45 ডিগ্রি। দ্যাট মিন্স দিস ইজ দা 45। এটা হচ্ছে তাহলে কত? এটাও 45 অ্যাঙ্গেল। ক্লিয়ার? বেশ, এবার এই যে দড়িটা কোণাটা ঝোলানো আছে, তাহলে দড়ি কি করবে? কোণাকে সব সময় একটা টান দিয়ে তাকে তুলে রাখার চেষ্টা করবে, কেন এর তো একটা ওজন আছে বাবা। দ্যাট মিন্স টেনশন কোন দিকে কাজ করবে? উপরের দিকে। এর ক্ষেত্রেও ঠিক সিমিলারলি টেনশন উপরের দিকে কাজ করবে। এবার এইটাকে আমরা কি করব? এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও আমার কত হবে? 45 ডিগ্রি। কেন? এটা হচ্ছে এটা কি একান্তর কোণ, কেন বুঝতেই পারছো দুটো প্যারালাল, এটা হচ্ছে তার ছেদক, তার মানে এটা যদি 45 হয় তাহলে এটাও 45। দ্যাট মিন্স এইটাকে t cos থিটা বলতে পারি আমরা, মানে cos 45 ডিগ্রি বলতে পারি। কি টেনশনের এই বরাবর উপাংশ কত হবে? কম্পোনেন্টটা কত হবে? t cos থিটা, থিটার জায়গায় এখানে 45 ডিগ্রি বসাবে আর কি। নেক্সট এই বরাবর তাহলে কি হবে? t sin থিটা হবে, মানে sin 45 ডিগ্রি একই নেব। ক্লিয়ার? নেক্সট এবার আমরা আসবো যে এই যে কোণাটা রয়েছে, তাহলে কোণাটার ওজন কি হবে? একদম ডাউনওয়ার্ড, মানে mg নিচের দিকে কাজ করবে। এবং এবার দেখো এই যে আধানটা আছে কিউ, দুটো কিন্তু সমধর্মী আধান। সমধর্মী আধান হলে কি হয় বাবু? বিকর্ষণ বল, একটু আগে বলে এসেছি। তাহলে বিকর্ষণ বল কাজ করবে। তাহলে এই যে কিউটা, এই কিউকে কি করবে? দেখো এইদিকে ঠেলে দিচ্ছে, এফ ই ধরে নিচ্ছে, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই জন্য এফ সাফিক্স ই দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কেমন? চলো তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো আমরা এখানে বলতে পারি কি করব? দেখো t cos থিটাটা কি করছে? mg কে অপোজ করে নিচ্ছে না? t cos থিটা উপাংশ mg কে গিলে নিচ্ছে বা কম্প্রোমাইজ করছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি t cos 45 ডিগ্রি ইকুয়াল টু mg। ওকে, আর দেখো t sin থিটা কি করছে? না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কে দেখো এদিকে উল্টো দিকে, সে t sin থিটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কে মিনিমাইজ করে নিচ্ছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি t sin of 45 ডিগ্রি ইকুয়াল টু fe। দ্যাট মিন্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে যেটাকে আমরা কুলম্ব ফোর্স বললাম। তাহলে কুলম্ব ফোর্সের মান কত বা ফর্মুলা কি একটু আগে করে এসেছি, সবকিছু সিজিএস এ নিয়ে যান। এসআই কে আমার জানার দরকার নেই, কারণ এখানে দেখো এসআই সিজিএস নিয়ে কোনো কিছু মাথা ব্যথা নেই। আর বরং দেওয়া আছে এখানে কি সেন্টিমিটার, মানে সিজিএস এ নেওয়াটাই বেটার। তার মানে ফোর্সের ফর্মুলা কি বললাম? q1 q2 বাই r স্কয়ার। দ্যাট মিন্স এখানে দুটো তো আধান সেম, q ইনটু q বাই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব কত পাবো? ab, তাই তো? মানে এইটা হচ্ছে a বিন্দুটাকে a, মানে এই পয়েন্টটাকে a ধরেছি, এটাকে আমরা b ধরেছি, তাই না? তাহলে ab স্কয়ার হবে ab স্কয়ার। ক্লিয়ার? এইটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 1 দাও, এইটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও। ক্লিয়ার? নেক্সট এবার তোমরা কি করবে? যে আরেকটা ফর্মুলা তোমাকে বের করতে হবে। কি বলো তো? যে ab এর দূরত্ব পাবে কি করে? দেখো একদম সিম্পল। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল OAB, আচ্ছা দেখো OAB একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? তাহলে এই ত্রিভুজের এই কোণটা কত? 90 ডিগ্রি। 45 45 মানে 90 ডিগ্রি। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কার মধ্যে কোণ হয়? ভূমি আর লম্ব। তাহলে এইটাকে আমরা যদি ভূমি বলি তাহলে এটা হচ্ছে লম্ব, আর এইটা তাহলে কি হবে? অতিভুজ হবে। তার মানে
এ বি স্কয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার ইকুয়াল টু ও এ না ও এ মিন্স কত, এই যে দড়িটা ও এ মানে দড়িটা, ও বি মানেও দড়ি, দড়ির দৈর্ঘ্য কত বলে দিয়েছে 1 সেন্টিমিটার, তার মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু তাহলে কত হবে 2 হবে নাকি না, 1 স্কয়ার 1 স্কয়ার 1 দ্যাট মিন্স 2। তাহলে দেখো এই দূরত্বটা আমি এ পেয়ে গেছি, কিন্তু এ বির মানটা পেয়ে গেলাম, তাহলে ফোর্সটাকে আমরা লিখে দিতে পারি এরকম করে কিউ স্কয়ার বাই 2 লিখে দিতে পারি। এইটাকে বরং 2 নম্বর দিয়ে দাও, ঠিক আছে, এইটাকে বরং লিখো 2 নম্বর। ক্লিয়ার? দেখো নিউমেরিক্যাল, দেখো তোমাদের বর্তমানে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সেই বেসিসে কিন্তু তোমাকে নিউমেরিক্যাল খুব স্ট্রং ভাবে করতে হবে, বুঝতে পেরেছো? অনেক কিছু প্র্যাকটিস রয়েছে, অনেক কিছু লজিক রয়েছে, দিলে ম্যাথ করলে খুব ইজি হয়ে হবে, ঠিক আছে? তো এইগুলো আমরা কেমন করে ইউজ করছি তোমরা একদম টু দা পয়েন্ট একদম দেখবে, ঠিক আছে? টু দা পয়েন্ট দেখো। দ্যাট মিন্স আমরা বলতে পারি এখানে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই 1 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই, তাহলে এখানে বুঝতেই পারছো দেখো t sin 45 ডিগ্রি বাই t cos 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে বাবু না sin আছে, তাহলে q স্কয়ার বাই 2 বাই কত হবে mg নাকি না, দ্যাট মিন্স আমরা বলতে পারি q স্কয়ার বাই 2 mg হবে না। আবার এখানে দেখো t কেটে গেল, sin বাই cos মানে কি tan, তাহলে tan 45 ডিগ্রির মান কত বাবু 1 তো নাকি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 বেস, তাহলে q এর মান কত হবে বাবা, এটা হচ্ছে 1 q স্কয়ার বাই mg সরি 2mg, দ্যাট মিন্স এটা এইদিকে সরিয়ে নাও, দ্যাট মিন্স আমরা বলতে পারি q স্কয়ার ইকুয়াল টু 2mg, q ইকুয়াল টু √2mg। তাহলে এখানে কোন অপশন আছে দেখো √2mg আছে না, তাহলে অপশন বি। কি গো এটা কঠিন লাগলো নাকি? অপশন বি। হয়তো দেখতে মনে হচ্ছে কঠিন, কিচ্ছু নেই, জিনিসটার মধ্যে কিচ্ছু নেই, শুধু ধরে ধরে ধীরে ধীরে একটু করো, দিলে হয়ে যাবে, কেমন? তাহলে এখানে অপশন হচ্ছে কি ডি। তাহলে এখানে আধানের মানটা কত হলো √2mg, আধানের মান কত হলো √2mg। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট প্রবলেম দেখো। আচ্ছা দুটি এক একক ঋণাত্মক তড়িৎ আধান এবং একটি কিউ পরিমাণ ধনাত্মক আধান একই সরলরেখায় রাখা হলো। এক নম্বরে কিউ এর যে অবস্থানে এবং মানে তড়িৎ আধানগুলি সাম্যাবস্থান থাকবে তা হলো, কিউ এর যে অবস্থানে এবং মানে তড়িৎ আধানগুলি সাম্যাবস্থান থাকবে তা হলো। দেখো একদম সিম্পল কোশ্চেন, এটা কিন্তু খুব কমন কোশ্চেন, একদম বোর্ডে কিন্তু পড়ার মতন কোশ্চেন এটা। যেমন আচ্ছা প্রথমে তুমি কনসিডার করো, প্রথমে দুটো আধান আগে আঁকো, সরলরেখা যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে -1, এটাও তাহলে -1, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বাবু বি বিন্দু, তাই তো? এবার বলা হচ্ছে যে প্লাস কিউ আধান, কিউ আধান কিন্তু ধনাত্মক, কিউ আধানকে কোথায় রাখলে সিস্টেমটা কিন্তু ব্যালেন্স থাকবে, তাই তো? ভেরি গুড। তাহলে চলে এসো, দেখো এই সরলরেখার উপরে অবস্থান করতে বলছে, তাহলে সরলরেখার উপরে এখানেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, মানে সরলরেখার উপরে যে কোনো বিন্দুতে থাকবে, কোন বিন্দুতে থাকবে কিন্তু আমরা জানি না। বেশ চলো, আচ্ছা এ আর বি দূরত্বটাকে তুমি ধরে নাও আর, ধরে নিচ্ছি আমি এ আর বি দূরত্বটাকে আর ধরে নিচ্ছি, কেমন? বেশ, যদি এখানে প্লাস কিউ রাখি, যদি রাখতাম তাহলে কি হতো দেখো, যদি আমি রাখতাম তাহলে কি হতো না, সাপোজ বি বিন্দু আধানের উপরে কেমন বল কাজ করতো দেখো, এই প্লাস কিউ -1 কে কি করতো, তার নিচের দিকে আকর্ষণ করে নিত, আবার এই -1টা এই -1 কে কি করতো বিকর্ষণ করতো, বিকর্ষণ করে দেখো সেই কিউ দিকে ঠেলে দিত। আচ্ছা বাবু তাহলে বলো দেখি এই -1টা কি আর তার নিজস্ব পজিশনে থাকতে পারতো না, কেন? -1টা পরপর কি হতো, তার টেন্ডেন্সি কি হতো না, পরপর পরপর এ আকর্ষণ করছে, এ তাকে বিকর্ষণ করছে, দ্যাট মিন্স দুটো ফোর্স একই দিকে কাজ করছে, তার মানে -1টা সরে 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 বাড়িয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ কিউ আধানটা এখানে নেওয়া যাবে না, কিউ আধানকে তাহলে কি দেখতে পেলাম
বাইরে নেওয়া যাবে না। কোথায় নিতে হবে? আমরা ধরে নিচ্ছি, তাহলে বাইরে নেওয়া যাবে না মানে ভেতরেই তোমাকে নিতে হবে। তাই এবার মানে কত দূরে কি দিতে হবে সেটা আমরা বলছি। ধরে নিচ্ছি এ বিন্দু আধান থেকে x দূরে, মানে x দূরে আমরা প্লাস কিউ আধানকে রেখেছি। এটাকে ধরে নাও p বিন্দু ধরে নাও, হলো? তাহলে a বিন্দু আধান থেকে x দূরে p বিন্দুতে আমরা প্লাস কিউ আধান রেখেছি নাকি? আর এখানে তো তোমার -1 আছে, এখানে -1 আছে। এবার দেখো এখানে যে প্রবলেমটা ওইখানে হয়েছিল এখানে আর প্রবলেম থাকবে না। কেন থাকবে না? দেখো সাপোজ এই উপরে, তো এই উপরে ফোর্স দিচ্ছে, a প্লাস কিউ আছে, তাহলে মাইনাস কিউ কে কি করছে? অ্যাট্রাক্ট করে এইদিকে টানছে, তার নিচের দিকে টেনে নিচ্ছে। আবার a মাইনাসটা a-1 কে কি করছে? দেখো বিকর্ষণ বল দিয়ে টেনে নিচ্ছে, মানে তাড়িয়ে দিচ্ছে। তাহলে দুটো ফোর্স দেখো একে অপরকে কম্প্রোমাইজ করবে কিনা বলো? দুটো ফোর্স একে অপরকে কম্প্রোমাইজ করে যাবে, হ্যাঁ কি না? তার মানে এই সংস্থাগুলো কি হবে? ব্যালেন্সে থাকবে। আবার কিউটা মাঝে থাকলে কি হবে? কিউ ব্যালেন্সে আছে কিনা আমাকে সেটাও ভেরিফাই করতে হবে। তাহলে কি দেখো, কিউ তো প্লাস, এদিকে মাইনাস এদিকে মাইনাস, মানে কিউ এই -1টা কিউ কে এদিকে আকর্ষণ করতে চাইছে, আবার একে কি করছে? একেও এদিকে এই -1টা কিউ কে আকর্ষণ করতে চাইছে। তার মানে কিউ তো ব্যালেন্সড, কিউ বাবু ব্যালেন্সে আছে, তাই তো? কেন দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসবো যে এই x টা বের করব কি করে, তাই তো? তাহলে একদম ফার্স্ট কেসে আমরা ধরে নিচ্ছি যে a বিন্দু থেকে x দূরত্বে p বিন্দুতে যদি q কে রাখি, তাহলে তার উপর যে দুটো ফোর্স কাজ করছে F1 আর F2 দুটো হচ্ছে কি সমান হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন চলে এসো, ধরছি তাহলে মানে কোথায় গেল? যে p বিন্দুতে মানে q আধান আছে, তাহলে a বিন্দু আধানের জন্য p বিন্দুতে আকর্ষণ বল, এই আকর্ষণ বল হবে তো -1 প্লাস q কে কি করবে? অ্যাট্রাক্ট করবে। আকর্ষণ বল কত কাজ করবে না? F1 ধরছি, তার মানে কত? q ইনটু, আচ্ছা -1 মাইনাস দেখবো না, আমি তো ডাইরেকশন ধরে নেব। তাহলে 1 ধরে নাও বাই, তাহলে কত? এই ডিসটেন্সটা কত? x² ঠিক না? আবার b বিন্দু আধানের জন্য p বিন্দুতে আকর্ষণ বল কত হবে? F2 হবে। দ্যাট মিন্স এটাও তাহলে কত? q ইনটু 1 বাই কত হবে? এখানে r মাইনাস x এর হোল স্কয়ার হবে। কেন? দেখো a থেকে b বিন্দু দূরত্ব যদি x হয়, তাহলে এটা তাহলে কি হবে? r মাইনাস x। কেন ab টা পুরোটাই আমরা কত ধরেছি? r ধরেছি না? ab টাকে পুরোটাই r ধরেছি, তাহলে ab ইকুয়াল টু r এখানে কনসিডার করেছিলাম, তাই তো? তাহলে ab ইকুয়াল টু যদি x হয়, তাহলে bp তাহলে কত হবে না? r মাইনাস x। চলো এবার এই দুটো ফোর্স কে কি হতে হবে? ইকুয়াল এন্ড অপোজিট হতে হবে। দিলেই তো এই q আধানটা কি হবে? সাম্য অবস্থায় থাকবে তো নাকি? এই দুটো বলকে সমান এবং বিপরীতমুখী নাকি? F1 F2 টাকে সমান বিপরীতমুখী হতে হবে। দিলে কি করবে? আধান কি থাকবে? q আধানটা ব্যালেন্সে থাকবে। তাহলে এই দুটোকে ইকুয়াল করে দাও। তার মানে দেখো q বাই x² ইকুয়াল টু আমরা করতে পারি q বাই r মাইনাস x²। ক্লিয়ার? তাহলে q q কেটে দাও, তাহলে আমরা বলতে পারি x² ইকুয়াল টু r মাইনাস x এর হোল স্কয়ার। আবার উভয় পক্ষে বর্গমূল করে দাও, দিলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু r মাইনাস x। তাহলে এখানে লিখতে পারি 2x ইকুয়াল টু r, দ্যাট মিন x ইকুয়াল টু r বাই 2। কোথায় থাকতে হবে? তাহলে মধ্য বিন্দুতে থাকতে হবে, a আর b এর মাঝামাঝি বিন্দুতে থাকতে হবে। দিলেই কেবলমাত্র দেখো কিউটা কি থাকবে? সাম্যাবস্থায় থাকবে। আগে তো নিজে সাম্যাবস্থায় থাকবো, তারপরে তো দেখবো এর মানে এ একে সাম্যাবস্থায় রাখতে পারে কিনা, তাই তো? বেশ, তাহলে x হচ্ছে আমার কত? r বাই 2। তাহলে প্রথমটা পেয়ে গেলাম, দেখো x ইকুয়াল টু r বাই 2। দেখো r বাই 2 এখানে কোথায় কোথায় অপশন আছে? b অপশন আছে আর c অপশন আছে। তাহলে এই দুটোর মধ্যে কোথাও একটা হবে, তাই তো? বেশ, এবার পরেরটা আমাকে জানতে হবে। তাহলে q
কিউ এর অবস্থান পেয়ে গেলাম, এবার তার মান বের করতে হবে, কিউ এর মান বের করতে হবে, তাই তো? চলো কিউ এর মান বের করতে হবে আমাকে। আচ্ছা এটাকে আমি এদিকে করছি, কিউ এর মান কি হবে? একটু আগে বললাম আমরা যে কিউ আধানটি ক্যাপিটাল কিউ সরি স্মল কিউ আধানটা -1 কে কি করছে? আকর্ষণ বল দিয়ে এদিকে টেনে নিচ্ছে না, কারণ এটা প্লাস এটা মাইনাস। আবার এই -1টা এই -1 কে বিকর্ষণ বল দিয়ে টেনে দিচ্ছে। তার মানে এইটাকে ধরে নাও F3, এইটাকে ধরে নাও F4, হ্যাঁ কি না? তাহলে F3 সমান কত হবে? F3 সমান কত হবে? যেটা কিউ আধান B বিন্দু আধানের উপরে দিচ্ছে, কত হবে? তাহলে q ইনটু 1 বাই কত হবে? এইটা হচ্ছে r মাইনাস x। এখন r মাইনাস x সমান কত হবে? r বাই 2 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে তাহলে কত? r বাই 2 মানে মধ্যবিন্দু তো নাকি, তার স্কয়ার হয়ে গেল। আবার f4 মাইনাস 1টা -1 কে কত বল দিচ্ছে? f4। দ্যাট মিন্স 1 ইনটু 1 বাই ab স্কয়ার হবে। ab স্কয়ার মানে r স্কয়ার নাকি, ab স্কয়ার তো মানে r স্কয়ার নাকি। তাহলে এই দুটো ফোর্স কে সমান করে দাও, f3 ইকুয়াল টু f4 কে সমান করে দাও। তাহলে এই করতে পারি কত পাবো? 4q মানে এই যে 2 স্কয়ারটা উপরে উঠে চলে গেল, 4q বাই r স্কয়ার ইকুয়াল টু তাহলে কত? 1 বাই r স্কয়ার। তাহলে r স্কয়ার কেটে দাও, দ্যাট মিন্স q ইকুয়াল টু 1 বাই 4। কত হবে? q ইকুয়াল টু 1 বাই 4। ক্লিয়ার? বেশ, তাহলে কোন অপশন হবে বলে বলো তাড়াতাড়ি, কোন অপশন হবে? অপশনটা হবে সি নাকি, কেন? সিটা কত হচ্ছে? r বাই 2 আর হচ্ছে 1 বাই 4 হলো, তাই তো? r বাই 2 তো হচ্ছে তার পজিশন, মানে r বাই 2 হচ্ছে তার পজিশন, মান হচ্ছে 1 বাই 4। ক্লিয়ার? বেশ, এবার আরো একটা কোশ্চেন তোমাকে এর সঙ্গে জোড়া হয়েছে, এই সাম্য কি ধরনের সাম্য হবে? এই যে কিউ বিন্দুটা এখানে যে বসে আছে না, এই সাম্যটা কি ধরনের সাম্য হবে? অপশন আছে দেখতে পাচ্ছ, সুস্থির সাম্য, অস্থির সাম্য, নিরপেক্ষ এবং প্রায় সুস্থির। কি হবে বলো দেখি? যদি কিউটা কোনো কারণে, যদি কিউটাকে কোনো কারণে তুমি এদিকে সরিয়ে নাও, সাপোজ কিউ এখানে চলে এলো, কিউটা যদি এদিকে চলে আসে, তাহলে কিউ আর কোনোদিন এইখানে ফিরে আসবে না, কিউ কোনোদিন এই পি বিন্দুতে আর ফিরে আসবে না। সাপোজ পি থেকে কিউতে পালিয়ে গেল, তো তাহলে কিউতে পালিয়ে গেলে এই ফোর্সটা স্ট্রং হয়ে যাবে, কেন এর কাছে চলে এলো, এই মাইনাস আধানটা তাকে অনেক বেশি বল দিয়ে আকর্ষণ করবে, আর এই -1টা তাকে কি করবে? আর এত বেশি বলে আকর্ষণ করতে পারবে না। তার মানে পার্টিকেলটা এখানেই থেকে যাবে, কিউ বিন্দুতেই থেকে যাবে কিউ পার্টিকেল, আর আসতে পারবে না। তাহলে যদি তার পজিশন থেকে সরিয়ে দিলে পার্টিকেলটা যদি আর না ব্যাক করতে পারে, তাহলে কেমন সাম্য হবে? অস্থির সাম্য, সুস্থির তো নয়। কেন? কোনো বডিকে যদি একটা জায়গা থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দাও, তাহলে কি হবে? ওই জায়গা থেকে যদি ব্যাক করতে না পারে, তাহলে সেটা হবে অস্থির সাম্য। যদি সে ফিরে চলে আসতে পারতো, তাহলে তাকে বলতাম সুস্থির সাম্য, তাই না? এই জন্য বলে না, যা পাখি উঠতে দিলাম তোকে, বললাম যদি তুমি ফিরে আসো তাহলে তুমি স্থির, যদি যাওয়ার হয় তাহলে সে চলে যাবে। এই জন্য বারবার বলছি, পাখিকে উঠতে দিতে শিখতে হয়। পাখিকে যত তুমি উঠতে দেবে, তখন কি হবে? সে যদি আবার ব্যাক করে চলে আসে, তাহলে সে তোমার, যদি পালিয়ে যায় তাহলে সে কখনোই তোমার নয়, তাই না? বেশ, মাথায় রাখবে। নেক্সট, এবার চলো নেক্সট প্রবলেম। তাহলে এটা কি হবে? অস্থির সাম্য নাকি, এটা হবে অস্থির সাম্য। আচ্ছা, একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে সমমানের 4টি আধান রাখা হলো। একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে নাকি, একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে, এটা বর্গক্ষেত্রে এঁকে ফেলো। একটা বর্গক্ষেত্রে 4টা কৌণিক বিন্দুতে কত আধান রাখা হবে? আচ্ছা, প্রতিটি আধানের মান -q, তাহলে এখানে -q, এখানেও -q, এখানেও -q, এখানেও -q, তাই তো? আচ্ছা, এদের প্রত্যেকটির মান -q এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি q আধান রাখা হলো। q আধান এ হবে না, q আধান রাখা হলো।
তাহলে আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে r, তাহলে এটারও দৈর্ঘ্য r, এটাও দৈর্ঘ্য r, এটাও দৈর্ঘ্য r, এটাও দৈর্ঘ্য r, তাই না? বেশ ভালো। এবার তাদের মধ্যে কি বলছে, তাদের সেন্টারে নাকি, মানে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে, তাদের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে এইখানে একটা স্মল কিউ আধান রাখবো। ক্লিয়ার? হ্যাঁ। আধানটির উপর ক্রিয়াশীল তড়িৎ বলের মান কত, তাই তো? দেখো এটা অঙ্ক না করে বলে দেওয়া যাবে, তাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, একে নাম্বারিং করো, মানে এ কে পয়েন্ট আউট করো, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, নাকি? আচ্ছা, এইটা আর, তাহলে এইটা কত হবে? ও এ, মানে এটা ও বিন্দু ধরে নাও, ও এ, ও বি, ও সি, ও ডি, এটা কত হবে, তাই তো? দেখো এমনি ইজিলি পারবে তোমরা। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র, বর্গক্ষেত্রের কর্ণ কত, মানে এ বি, আরে সরি এ সি অথবা বি ডি সমান কত হবে? √2 ইনটু বাহু হবে, নাকি? √2 ইনটু বাহু, বাহু কত? r, দ্যাট মিন্স, আচ্ছা থাক, তাহলে ও এ আবার সমান কত আছে? AC বাই 2 হবে, কি গো? হাফ অফ কর্ণ হবে, তাহলে কি ও এ, ও বি অথবা ও সি, ও ডি সব কর্ণের হাফ হবে, তার মানে √2r বাই 2 সমান r বাই √2 হবে, তো নাকি? চলো নেক্সট। ভ্যালু তো পেয়ে গেলাম, দূরত্ব তো পেয়ে গেলাম, এখানে কিউ আধান আছে, কি হবে এখানে? দেখো শোনো, এ বিন্দু আধানের জন্য কিউ বিন্দুতে কি করবে? a মাইনাস a প্লাস, আচ্ছা কিউ আধান তো বর্গক্ষেত্রের একটি কেন্দ্রে কিউ আধান, কিউ বলে দিয়েছে মানে কিছু নেই, মানে প্লাস, তাহলে এই মাইনাস আধান প্লাস কে কি করবে? অ্যাট্রাক্ট করে দেখো নিচের দিকে টেনে নিল, ধরি F1 বল দিয়ে আকর্ষণ করলো। আবার এখানে যে মাইনাস কিউ আছে না সি বিন্দুতে, সে কি করবে? সেও দেখো F2 বলে তাকে টেনে নিচ্ছে। দুটো ফোর্স কি হবে? সমান হবে। কেন? দেখো দূরত্বও সমান আর আধান দুটোর গুণফলও সমান। আমি যদি বলি F1 ইকুয়াল টু F2, কেন? দেখো Q ইনটু স্মল q বাই দূরত্ব কত? OA, অথবা মানে OA স্কয়ার যেটা সেটাই তো OC স্কয়ার, সেম তো ব্যাপার। তাহলে Q সমান এটা r বাই 2 এর সরি √2 এর হোল স্কয়ার, নাকি? তার মানে 2 ইনটু স্মল q ক্যাপিটাল Q বাই r স্কয়ার। এটা ভ্যালু থাক, আমি লজিক্যালি করব। তাহলে দুটো ফোর্স কি হচ্ছে? সমান এবং বিপরীতমুখী না, পরস্পরকে ক্যান্সেল আউট করে যাবে, মানে থাকবেই না এই এফেক্ট। এ কে কেটে দিচ্ছে, এ এর এফেক্ট কেটে দিচ্ছে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে বি বিন্দুতে দেখো কি হবে? এও মানে এও তোমার মাইনাস কিউ, এ প্লাস কিউ কি করবে? অ্যাট্রাক্ট করছে এইদিকে, তাহলে এটা হচ্ছে F3 ধরে নাও। আবার ডি পয়েন্ট কি করছে? ঠিক একই রকম, প্লাস কিউ কে কি করছে? তার নিচের দিকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম কিন্তু কুলম্ব ফোর্সের ক্ষেত্রে এই ফোর্সটা কি সংযোজক সরল রেখা বরাবর কাজ করে, সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। ওই জন্য দেখো তার নিজের দিকে সংযোজক সরল রেখা বরাবর তাকে টেনে নিচ্ছে, এও তাকে টেনে নিচ্ছে। আবার আমরা বলতে পারি F3 ইকুয়াল টু F4, তাহলে F নিট ফোর্স কত হবে? 0 হবে তো। কেন? এই F1 F2 এর এফেক্ট কেটে দিল, F3 F4 এর এফেক্টটা কেটে দিল, তাই তো? তাহলে আলটিমেট ফোর্স কত হলো? 0। একদম খুব কুইকলি বসিয়ে দিবে 0 হবে, তাই তো? অপশন কত হবে? 0। ওই জন্য দেখো অল ইন্ডিয়া তো জয়েন্টে পড়েছিল, তো জয়েন্ট পড়ছে মানে সে তোমাকে হয় একটু ঘোরাবে, না হলে এমন তোমাকে ডাটা দেবে যাতে ইজি হবে, তাই তো? অর্থাৎ সেই লজিকটা তোমাকে বুঝতে হবে। নেক্সট, এরপরে কি বলেছি দেখো, এরপরে দেখো দুটি আহিতকোণের মধ্যে দূরত্ব হচ্ছে d হলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় 9 নিউটন, তাই তো? তার মানে কি বলছে? দুটি আধান আর আহিতকোণের মধ্যে দূরত্ব d হলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় 9 নিউটন। যদি তাদের দূরত্ব বেড়ে 3d হয় তবে বিকর্ষণ বল হবে কত, তাই তো? তাদের দূরত্ব বেড়ে যদি 3d হয় তবে তাদের বিকর্ষণ বল হবে কত? বেশ ভালো কথা। তাহলে প্রথম কন্ডিশনে তুমি লিখে ফেলো, এটা একটা আধান, সাপোজ এটা Q1 আধান, এটা হচ্ছে Q2 আধান। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত বাবু?
ডি, মধ্যবর্তী দূরত্ব হলো ডি। ক্রিয়াশীল তখন এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল কত হচ্ছে, কেন সমধর্মী আধান মানে কত, একে অপরকে বিকর্ষণ করবে। মান কত বললো 9 নিউটন, মানে এসআই তে বলেছে কিন্তু মাথায় রাখবে। যদি তাদের দূরত্ব বেড়ে 3d হয় তবে বিকর্ষণ বল কত হবে? একদম সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন। যদি দূরত্ব বেড়ে 3d হয়ে যায়, বর্তমানে এখন দূরত্ব কত হয়ে গেল 3d, তাই না? দ্যাট মিন্স q1 and q2 চার্জের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দূরত্ব বেড়ে হয়ে গেছে 3d, দূরত্ব বেড়ে হয়ে গেল 3d। তখন ফোর্স কত হবে আমাকে বের করতে বলেছে নাকি? সরি, চলো। আচ্ছা, তাহলে ফার্স্ট ফর্মুলা বসিয়ে দাও। F1 সমান কত 1/4πε0 ইনটু q1 q2 বাই d স্কয়ার। তখন F1 এর মান হচ্ছে 9। এখানে কিন্তু ভুল করে ভ্যালু বসাতে যাবে না বাবু। ভ্যালু যদি বসাতে গেছে তাহলে আর মানে কত মানে আজকের দিনে আর তোমার ম্যাথ হবে না, তাই না? কেন বুঝতেই পারছো q1 q2 এর মান নেই, d এর মান নেই। তুমি যদি সেগুলোকে আবার ইন্ডিভিজুয়াল বের করানোর চেষ্টা করো তাহলে তোমার সময় গেল। বারবার বলছি ক্যালকুলেটর নেই মানে তোমাকে কিছু লজিক্যাল মেথড ইউজ করতে হবে, যেটা খুব কুইকলি ম্যাথ হবে, তাই তো? তুড়ি মেরে ম্যাথ হবে। তাহলে চলো নেক্সট F2 এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দূরত্বটা বেড়ে হয়ে গেছে কত, দূরত্বটা বেড়ে হয়ে গেছে 3d, তার মানে 3d হয়ে গেছে বর্তমান, 3 ডাইমেনশন নয় 3 গুণ হয়েছে, তাই তো? 3d স্কয়ার। তাহলে এবার চলো তুমি করে দাও, F2 এর মান বের করতে বলছে তো নাকি, বিকর্ষণ বলটা কত হবে। তাহলে F2 টাকে আগে রাখো, উপরে রাখো, আর F1 টাকে নিচে। রেশিও করে দাও, অনুপাত করে দাও, দিলে গল্প শেষ। 1/4π কাটা, q1 q2 q1 q2 কাটা, তাই তো? তাহলে হবে কত, তার মানে 1/9d স্কয়ার, তাই না? 3d স্কয়ার মানে এর হোল স্কয়ার মানে 9d স্কয়ার, বাই কত হবে 1/d স্কয়ার, 1/d স্কয়ার। ওকে, দ্যাট মিন্স 1/9d স্কয়ার গুণিতক d স্কয়ার বাই 1, তাহলে d স্কয়ার কাটা। আচ্ছা, F2 সমান F1/9 হবে, কি গো? F1 এর মান কত গো? F1 এর মান কত 9 নিউটন। ওরে বাবা, ভেরি গুড। তাহলে 9/9 তাহলে কত 1 নিউটন। সুন্দর, মানে তোমাকে ডাটাটা এমন দিয়েছে আর তোমাকে কি করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে না, তাই না? আচ্ছা, 9/9 কত 1 নিউটন। দ্যাট মিন্স কত হবে, অপশন এ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে একদম সিম্পল অঙ্ক। কঠিন লাগলো কি? কঠিন লাগবে না, বারে বারে বলছি, আমরা যে সমস্ত মেথডে ম্যাথ করাবো কঠিন লাগবে না। যদিও কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? তো চলো টাটা। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তাদেরকে বারে বারে বলছি চ্যানেলে অ্যাড হয়ে যাও। পরবর্তীকালে আমি কথা দিচ্ছি, বা আমাদের স্যাররা কথা দিচ্ছে, আমাদের চ্যানেলের বা টিমের পক্ষ থেকে বলছি, তোমরা হিউজ বেনিফিট হবে, এইটুকু তোমরা ভরসা রাখতে পারো স্যারদের উপরে, ঠিক আছে? তো আমরা একদম ফ্রি অফ কস্টে আমরা কিন্তু অনেক কিছু জিনিস তোমাদের সঙ্গে ডিসকাস করব, বা অনেক কিছু জিনিস নিয়ে আসব, যেটা কিন্তু অনেকটা তোমাদের জন্য ক্রুশিয়াল হবে, ঠিক আছে? তো চলো, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে। কেন? দেখো, বন্ধু তুমি যদি সঠিকভাবে জানতে পারো তাহলে বন্ধুটাকেও বঞ্চিত রাখবে না, ঠিক আছে? তো চলো টাটা। নেক্সট ভিডিওতে আবার আমরা আলোচনা করব 12 এর আরো হিউজ প্রবলেম নিয়ে। এবার বুঝতেই পারছো, শুরু হলো, একদম রিদিমে ক্লাস চলবে, চাপ নেওয়ার দরকার নেই। বই খাতা পেন সঙ্গে নিয়ে একদম কপি করো, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা ডেসক্রিপশনে রয়েছে, তোমরা সেখানে জয়েন করে যাও। দিয়ে প্রত্যেক দিনকার পিডিএফ, প্রত্যেক স্যারের নোটস বা প্রত্যেক স্যারের পিডিএফ গুলো কিন্তু তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে, ঠিক আছে? চলো টাটা। আর
অবশ্যই সবার শেষে সবাইকে থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ কনসেন্ট্রেট করে ক্লাস করার জন্য। ক্লিয়ার? কেন তোমরা যদি ধৈর্য না ধরে একটা ক্লাস আমাদেরকে যদি না দেখতে, তাহলে আমরা কিন্তু সাকসেসফুল হতাম না, তাই তো? তো ওই জন্য তোমরা যে এতক্ষণ পর্যন্ত কনসেন্ট্রেট করে দেখছো, এর জন্য আমরা সত্যি গর্বিত। আর অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে? তোমাদের জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? চলো টাটা।